কাচের জিনিস ধুইতে গেলে ভাঙ্গা গেলে আমার কোমরের বেল দিয়ে সাহেব মারছে, চুল যখন ভাবে কাইটা দিছে। চুলও কেটে দিয়েছিল আপনার? কথা বলতে দেয় না, দেখা করতে দেয় না, ঘুরতে গেলে বাথরুমে আটকে রেখে গেছে। এমন অমানবিক মানে টর্চার করছে আমার। কতদিন ছিলেন ওখানে আপনি? জানি না, এখনো জানি না। কানতে কানতে যাইতে থাকে তখন একটা লোক আমাকে ধরে। ওখান থেকে পুলিশ আমাকে এক রাত রাখছে থানায়। আমাকে আমার আপন বাবাকে খুঁজে দিলেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে নিজের পরিবার খুঁজতে চান তারা দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। এছাড়াও আমাদের মেল অ্যাড্রেস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ভিডিওটি আপনারা যে পেজে দেখছেন সেই পেজের ইনবক্সেও কিন্তু আমাদেরকে আপনারা চাইলে টেক্সট করতে পারেন আপনাদের ফোন নাম্বার সহ। তো আজকে যে বোনটি আমার সঙ্গে রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো, বিস্তারিত জানার চেষ্টা করবো। আপনার নামটা একটু বলেন। আমার নাম রাত্রি আক্তার। এটা কি বাবা মায়ের দেওয়া নাম? হ্যাঁ। নাম চেঞ্জ হয়নি? না। ওকে, সো রাত্রি, আমি বেসিক কিছু ইনফরমেশন একটু আপনার কাছ থেকে নেই। প্রথমে আপনার বাবার নাম কি ছিল? আমার আপন বাবার নাম হচ্ছে ফজল মিয়া। সৎ বাবা যিনি? তার নাম হচ্ছে বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া। সৎ দাদু? সৎ দাদু এটা ঠিক মনে নাই, পাঠান নাকি পাশান। পাঠানই হবে, পাশান তো হইতে পারে না কারো নাম। মায়ের নাম? মায়ের নাম আপন মার চেহারা তো কখনো দেখিনি, জন্ম থেকে সবার কাছ থেকে শুনে আসছি সৎমা সৎমা। তো ওনার নাম হচ্ছে সুলতানা বেগম। সুলতানা বেগম। আপনার বোন ছিল, সৎ বোনেরা সবাই না? হ্যাঁ হ্যাঁ। সৎ বোনের নামগুলো একটু বলেন। সৎ বোন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আখি, তারপর আরেকটা হচ্ছে শিমলা। শিমলা, শিমুল, এরা ভাই? শিমুল হচ্ছে এটা ছোট ভাই। ছোট ভাই, এটাও সৎ ভাই। হ্যাঁ। ঠিকানা আপনার এখানে যেটা মনে আছে কি বলেন তো? এটা হচ্ছে টাঙ্গাইল নাগরপুর। টাঙ্গাইলের নাগরপুর। হ্যাঁ, নাগরপুর এটা কি পাড়া, গ্রাম, মহল্লা, কোনটা এটা? এটা বলতে পারি না। এটা বলতে পারেন না। টাঙ্গাইলের নাগরপুর এটা হচ্ছে ওনার বাবার বাড়ি। রাত্রি বলেন, একবার প্রথম থেকে বলেন কি হয়েছে, একদম মন খুলে বলেন আমাকে। আমি মানে যখন আর কি খুব ছোট, তখন আপন মার মুখ তো দেখি নাই, আর বাবার মুখ থেকে কখনো শুনিও নাই তার গল্প, মানে নিজের জন্মদাত্রী বাবা। যে আমার বাবা যখন বিয়ে করে তখন আর কি আমি বুঝতে পারি না ওটা আমার আপন মা নাকি সৎ মা। তখন আমি যখন ওই পরিবেশে বড় হই, যেমন ঢাকায়, পুরান ঢাকায় আর কি থাকতাম, তো তখন পাড়া প্রতিবেশের এক খালা আর কি বলছিল আমার ছোটবেলা যে ওটা তোর আপন মা না, ওটা তো সৎ মা। তো আমার আব্বু তখন বলছে যে তোমার মানে আমার মা, মানে আমার জন্মদাত্রী মার বিষয়ে আমাকে কিছু বলতেই চাইতো না। তখন বললো যে ওইটাই তোমার সৎ মা। তো হঠাৎ একদিন মানে আমার আপন আব্বু আর সৎ মার মধ্যে জানি কি একটা ঝামেলা হয়। তো তারপর থেকে আর কি আমার মা আলাদা হয়ে যায়, সৎ মা। তো তখন আমার সৎ মা আলাদা হওয়ার পর সে আবার অন্য জায়গায় আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর ওদিকে সংসার করে আর কি, ঢাকায় বিয়ে করে, পুরান ঢাকায় বিয়ে করার পর ওদিকে সংসার করে, কিন্তু আমার আপন আব্বুর কাছে আমাকে আর যেতে দেয় না। সৎ মা আপনাকে নিয়ে যায়? হ্যাঁ। সৎ মা আপনাকে আপন বাবার কাছ থেকে নিয়ে যায়? নিয়ে যায়। দেখা মানে আমার আব্বুর সাথে কথা বলতে দেয় না, দেখা করতে দেয় না, মাসে একবার দুইবার লুকায় দেখা করতে দেয়। না, এটা তো সৎ মার কোনো রাইটই নাই, কিভাবে করবে? এটা আমি এখন বড় হয়ে বুঝতেছি স্যার, ছোটবেলা তো আমি কিছুই বুঝতাম না। রাইট। তো তখন আমি আর কি মানে আমার আপন আব্বুর সাথে আমাকে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না। আচ্ছা, এরকম অনেকদিন চললো। তারপর হঠাৎ গ্রামে চলে গেল। গ্রামে যাওয়ার পর ওখানে আর কি থাকতে থাকতে শুরু করলাম। তো যখন 3 থেকে 4 বছর আর কি, তখনকার ঘটনা এটা আমার যদ্দূর আর কি মনে আছে। তো থাকতে শুরু করলাম, হঠাৎ আমার মার ক্যান্সার ধরা পড়ে, সৎ মার ক্যান্সার রোগে আক্রান্ত হয়, এটা ধরা পড়ে। আপনার আপন মা কই? আপন মার খবর আমার আপন আব্বু আমাকে বলেই নাই। আপনি জানেন না? জানি না, এখনো জানি না। এই ছোট থেকে যে বড় হয়েছি এখনো জানি না। 3 বছর, 3 থেকে যে 4 বছর হয়েছে আমার, তখন আমার আব্বু আমাকে কিচ্ছুই বলেন না। কিন্তু সৎ মা যিনি ছিলেন উনি কি বলতেন যে উনি সৎ মা? হ্যাঁ, উনি নিজের মুখেও বলছে যে উনি সৎ। আচ্ছা, তারপর আর কি উনার ক্যান্সার রোগে আক্রান্ত হয়। তখন আর কি এখন কি আর করার, তখন আর কি ওই আমাদের গ্রামের আর কি আমাদের একটু দূরে আর কি পাড়ার মধ্যে, কি পাড়া ওইটা তার মনে নাই স্যার। তো ওই পাড়ার মধ্যে একজন মানে জমিদার আর কি, জমিদার না মানে নিজেদের বাড়ি আছে। তো উনি আবার ঢাকায় থাকে, ঢাকায় উনার সবকিছু, গ্রামের মা বাবা রাখে। তো উনার আবার কাজের মেয়ে দরকার। তো তখন যখন আমার মার যখন এরকম রোগের কথা আর কি, ক্যান্সার রোগের কথা উনি শুনতে পায়, তখন উনি বলে যে কাজের মেয়ের দরকার। তো তখন আমার মা আর সৎ মা আর কি আমাকে উনার বাসা কাজে দিয়ে দেয় একেবারের জন্য। তো আমাকে ঢাকায় নিয়ে আসে, উনারা মনে হয় গুলশান 2-এ থাকে, ওটুকু জানে। তো ঢাকায় নিয়ে আসে, তখন থেকে আমার মা আমাকে আর দেখতে আসে না। তারপর উনার বাসায় থাকতে শুরু করলাম, মনে করেন 3 বছরের মতো ছিলাম।
কাজ কাম করতাম, ওনারা অনেক টর্চার করছে স্যার আমাকে। যেমন ধরেন হাঁড়ি পাতিল বা কাচের জিনিস ধুইতে গেলে ভাঙ্গা গেলে আমার মারছে বেল দিয়ে, কোমরের বেল দিয়ে সাহেব মারছে। তারপর মনে করে চুল যখন ভাবে কাইটা দিছে, কোথাও ঘুরতে গেলে তখন আমাকে বাথরুমে আটকে রেখে গেছে, এমন অমানবিক মানে টর্চার করছে আমার। তারপর আমি ওখান থেকে চলে আসি। চলে আসেন কিভাবে? সাহেবরা বাসায় ছিল না, কিন্তু ওনার দুই ছেলে মেয়ে বাসায় ছিল। তো দুই ছেলে মেয়ে আমাকে অনেকে মারতেছিল, আবার টর্চারও করতেছিল। তো তখন আমি না সহ্য করে তখন ওদের সামনে গেট খুলে চলে আসি। তারপর আমি রাস্তায় বের হয়ে যাই কাঁদতে কাঁদতে। তো রাস্তার মেন রোডে, গুলশান ধুয়ে না জানে একে, মেন রোডে ওই পারে যখন কাঁদতে কাঁদতে যাইতে থাকে, তখন একটা লোক আমাকে ধরে, বলে কি হইছে আম্মু তুমি কান্না করতেছো কে? আমি বলি আঙ্কেল আমার আব্বু আম্মুর আমি খুঁজে পেতেছি না, তো আমি আমার আব্বু আম্মুর কাছে যাবো। তখন উনি আমাকে পুলিশ স্টেশনে দেয়, গুলশানে। পুলিশ স্টেশনে দেওয়ার পর তারপর ওখান থেকে পুলিশ আর কি আমাকে মনে হয় এক রাত মনে হয় ওখানে রাখছে, থানায় আর কি, সারা রাত রাখার পর আমার থেকে সব তথ্য নিয়েছে। নেওয়ার পর ওদিকে আর কি ভিকটিম সাপোর্ট সেন্টার একটা আছে পুলিশ স্টেশনের আন্ডারে, ওদিকে 5 দিন রাখার পর তারপর ওই যে বাসায় কাজ করতাম তাদের ধরার পর আর কি আমার কাছে নিয়ে আসে আমাকে মানে আনার জন্য, মানে নিয়ে যাওয়ার জন্য। তখন আমাকে যে যাওয়ার জন্য বলে, তখন আমি না করে দিই যে আমি যাব না ওখানে। তখন বলে যে পড়াশোনার জায়গায় যাবা, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আমাকে পড়াশোনার জায়গায় দেন। তখন আর কি পড়াশোনার জায়গায় আর কি দেয় আমাকে যে কেন্দ্র, ওখান থেকে আর কি আমি বড় হই। ওখান থেকে আমার মানে শিক্ষার ধাপ শুরু হয়। ওখানে আমার বয়স তখন আনুমানিক ভাবে মানে 8 বছর দিয়েছে। তারপর ওখান থেকে 10 পাস করি। 10 পাস করার পর ওখানে আর রাখার কোনো স্কোপ নাই। তারপর একজনের কাছে অ্যাডপ দেয়, তো ওখানেও আমি থাকতে পারি না আর কি, আমি চলে আসি ঢাকায়। ঢাকায় আসার পর এক আপুর বাসায় উঠি, তারপর ওখান থেকে আর কি এই পর্যন্ত আসি আর কি আমি। ওকে, এরপর আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছে। কি করেন আপনি? পেশায় কিছু করেন? পেশায় কিছু করি না, এখনো পড়াশোনা করছি। কিসে পড়ছেন? ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড চাকরি করে। চাকরি করে। ওনার ফ্যামিলি সব জেনে শুনে মেনে নিয়েছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ ওকে, আপনার সঙ্গে উনি এসছে? হ্যাঁ, আমার হাজবেন্ড আসছে। আপনি কাকে খুঁজতেছেন বলেন তো? স্যার আমাকে আমার আপন বাবাকে খুঁজে দিলেই হবে। উনি বেশ কিছু জিনিস লিখে নিয়ে আসছে, তো এগুলো আসলে উনি বলেই ফেলেছে। হ্যাঁ, বেল্ট দিয়ে মারতো। কতদিন ছিলেন ওখানে আপনি? ওখানে প্রায় 3 বছর কাজ করছি আমি। 3 বছরের মধ্যে কেউ আসে নাই আপনাকে দেখতে? না। আপনার মা প্লাস আপনার কেউই আসে নাই দেখতে? চুলও কেটে দিয়েছিল আপনার? হ্যাঁ হ্যাঁ। পুলিশের কাছে যখন আপনারা যান তখন এগুলো বলেন না, ঘটনাগুলা, যে আমাকে এটা এই বাসায় এটা করেছে? ওই গুলশান 2 বাসা দেখলে চিনবেন যে বাসায় আপনাকে দিয়ে গিয়েছিল? ওটা এখন কিভাবে চিনবো স্যার? প্রায় মনে করেন 11 বছরের মতো। 10-11 বছর আগের ঘটনা। হ্যাঁ। আমাদের এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কোথায়, কিভাবে? এটা হচ্ছে আর কি আমি আপনার শো আর কি দেখছি ফেসবুকে, তারপর আমি আর কি নক দিয়েছি। ওকে, তারপর এখানে আসছি। ওকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, টাঙ্গাইলের নাগরপুরে এটা খুঁজতে হবে। টাঙ্গাইলের যে গ্রুপটা আছে আপনাদের ফেসবুকে, বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছেন তারা একটু জাস্ট যদি শেয়ার করেন বা ওখানে যদি একটু অ্যাক্টিভ রাখেন, তাহলে আপনারা কিন্তু এই আমাদের যিনি রাত্রি আক্তার আছেন তাকে পরিবারের কাছে ফেরানো যাবে। তো এখানে অনেকগুলো তথ্য এসছে যেগুলো আমি আমার ভিডিওতে কিন্তু খুব সুন্দর করে মেনশন করে দিয়েছি। আপনার সৎ বাবা পেশায় কি করতেন? সৎ বাবা বলতে মানে সৎ মা বের হয়ে গিয়ে আরেকজনকে বিয়ে করে পরবর্তীতে। উনি পেশায় কি করতেন? উনি পেশায় হচ্ছে গিয়ে যে পুরান ঢাকায় কলার ব্যবসা করতেন। কলার ব্যবসা করতেন। আপনার ছোটবেলার যে ছবিটা, এটা হারায় যাওয়ার কত বছর পরের? এই মনে করেন 1 মাস পর। হারা যাওয়ার 1 মাস পরের ছবি এটা? কে হ্যাঁ, তুলেছিল এটা ছবিটা? পরিবর্তন হয়েছে আর কি আমার। এই ছবিটা কে তুলেছে? এটা আমার প্রতিষ্ঠান থেকে তুলে দিয়েছে। ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে? না, এটা হচ্ছে আমি যে প্রতিষ্ঠানে গিয়েছি পড়াশোনার জায়গায়। এই ছবিটা নিশ্চয়ই দেখিয়ে দেওয়া হয়েছে ভিডিওর কোণাতে। সো প্রিয় দর্শক এবং এটা পরিবার যদি চিনে থাকেন তাহলে এটা খুব সুবিধা হবে ওকে পাওয়ার জন্য। সো খুব ইন্টারেস্টিং। আমরা এই ঠিকানায় গিয়ে বা এই নামগুলো মিলে গেলে তাহলে হয়তো বুঝে উঠতে পারবো যে ও যে বলছে যে আমি আমার মা আপন মায়ের কথা একেবারেই জানি না, আবার সৎ মা আমাকে নিয়ে আসলো, আপন বাবার সাথে দেখা করতে দিত না, এই যে ব্যাপারগুলো, এগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আই এম নট শিওর, নাও হতে পারে, কারণ এরকম হওয়ার কথা না। যদি আমরা এই পার্সনগুলোকে খুঁজে বের করতে পারি এবং ওনারা যদি ওনার ব্যাপারে ইন্টারেস্ট দেখায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনা কি ঘটেছিল। আর কিছু বলবেন না? সব বলছেন? না স্যার, সব বলা শেষ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে একটু শেয়ার করি, সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।